লাস্ট মিনিট সাজেশান মানেই প্রশ্ন সংখ্যা অনেকটাই কম, অর্থাৎ আমরা যেন যে কটা পড়বো সে কটাই যেন হুবহু কমন চলে আসে, এইভাবেই কিন্তু আমরা লাস্ট মিনিট সাজেশানের জন্য অপেক্ষা করে থাকি। তো আমরাও চেষ্টা করি তোমাদের যে সেরা বাছাই করা কিছু প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলো আসার চান্স খুব বেশি সেইগুলোই কেবলমাত্র তোমাদের সামনে তুলে ধরার। কিন্তু তোমরা জানো গত বছর বা প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো দেখলে বুঝতে পারবে গত কয়েক বছর ইতিহাসের প্রশ্নপত্র একটু ঘুরিয়ে আসার কারণে স্টুডেন্টরা ভেবেছে যে প্রশ্নটা কিন্তু ভীষণ কঠিন এসেছে। কিন্তু আমি আগেও বলেছি ইতিহাসের প্রশ্নপত্র কিন্তু মোটেও কঠিন আসেনি, সেখানে কিন্তু প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেওয়া হয়েছিল। আমি সেই প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করে দিয়েছিলাম ইতিহাসের ক্লাসের মধ্যে। তো সেইভাবেই বলছি, ভূগোলের প্রশ্নগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করবে। প্রশ্ন যদি একটু ঘুরিয়ে আসে আর বিষয়টা ভালো করে বুঝে সেই মতো কিন্তু উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো আমাদের কিন্তু পরীক্ষায় দুটো সেশন থাকে, একটা হচ্ছে 5 দাগের 1 এবং 5 দাগের 2। 5 নম্বরের প্রশ্নগুলো 2 ভাগে ভাগ করা হয়। 5 দাগে 1-এ তোমাদের প্রশ্নগুলো কোনগুলো থাকে? প্রাকৃতিক ভূগোল থেকে প্রশ্নগুলো থাকে। প্রাকৃতিক ভূগোল অর্থাৎ যেখানে 3টি অধ্যায় পড়ছে, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল। তো আমি তোমাদের বলেছিলাম যে বহির্জাত প্রক্রিয়া থেকে একটি প্রশ্ন আসবে, বায়ুমণ্ডল থেকে 2টি আসবে এবং বাড়িমণ্ডল থেকে 1টি আসবে। প্রতি বছর কিন্তু সেটাই হয়ে থাকে, এখানেও তোমরা দেখতে পারো সেইভাবেই কিন্তু প্রশ্নপত্র তৈরি হয়েছিল। তো মোটমাট তোমাদের 4টি প্রশ্ন থাকবে, কিন্তু লিখতে হবে 2টি। ভালো করে বুঝবে, লিখতে হবে 2টি। তোমরা যদি কেবলমাত্র বায়ুমণ্ডলটা পুরোটা সম্পূর্ণটা যদি করতে পারো তাহলে ওখান থেকে দুটো 100% কমন পাচ্ছ। আবার কেউ যদি বায়ুমণ্ডলটা না করে প্রথম অধ্যায় মানে অর্থাৎ বাড়িমণ্ডল এবং বহির্জাত প্রক্রিয়া এই দুটি অধ্যায় যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে এই দুটো অধ্যায় থেকে তোমরা দুটো প্রশ্ন পাবে। কিন্তু আমি তোমাদের সাজেশান আকারে কোনগুলো দিতে পারবো? সাজেশান আকারে বহির্জাত প্রক্রিয়া থেকে এবং বাড়িমণ্ডল থেকে দিতে পারবো। তার কারণ হচ্ছে বায়ুমণ্ডলে অজস্র প্রশ্ন। বায়ুমণ্ডলে একটি প্রশ্ন আমি রেখেছি, সেটা আমার মনে হচ্ছে এবছরে আসার চান্স খুব বেশি, কিন্তু দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেই দ্বিতীয় প্রশ্নটির জন্য কিন্তু অনেকগুলো সাজেশান দেওয়ার প্রয়োজন হবে। তো সেই জন্যই আমি তোমাদের বায়ুমণ্ডলটাকে স্কিপ করতে বলবো। বায়ুমণ্ডল থেকে আমি যে একটি দেবো সেই একটি একটু ভালো করে তোমরা দেখে গেলেই যথেষ্ট, ঠিক আছে? তো প্রথম এবং তৃতীয় অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও বাড়িমণ্ডল থেকে আমি তোমাদের আজকে সাজেশানটা করব। এবং 5 থেকে যে 2-এর প্রশ্নগুলো আছে সেখানেও তো 4টি প্রশ্ন আছে, সেইগুলো কোনগুলো? সেইগুলো হচ্ছে আঞ্চলিক ভূগোল থেকে আছে। আঞ্চলিক ভূগোলের 2টি অধ্যায়, ভারতের প্রাকৃতিক পরিবেশ এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ। আমি তোমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশটাকে স্কিপ করতে বলবো, কারণ ওখানে প্রশ্নের উত্তরগুলো ভীষণ কঠিন, প্রশ্নগুলো কঠিন, উত্তরগুলোও কঠিন। তবে ভারতের অর্থনৈতিক পরিবেশটা কিন্তু খুবই সোজা একটি অধ্যায়, ওখান থেকে তোমরা 2টি 100% কমন পাবে আশা করছি। দেখো, প্রথম অধ্যায় থেকে অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে একটি 100% তোমরা এখান থেকে কমন পাবে। তো আমি যে কটা প্রশ্ন বলছি সে কটা খুব ভালো করে তোমাদের করে রাখতে হবে। তো সামনে যেহেতু পরীক্ষা, তোমরা আশা করছি একবার করে প্রত্যেকটি প্রশ্ন করা হয়ে গেছে, একবার করে খালি রিভাইজ করলে যথেষ্ট। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। তোমরা জানো যে নদীর থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে 3টি নদীর সঞ্চয় কার্যের ফলে 3টি ভূমিরূপ। তো সেটা যেহেতু নদী থেকে এসে গিয়েছিল, তো এবছরে কিন্তু তোমাদের হিমবাহ থেকে একটা পরীক্ষায় আসার চান্স খুব বেশি। সেই জন্যই হিমবাহ থেকে 2টি প্রশ্নই আমরা দিয়েছি। একটা হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, আরেকটা হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। বেশিরভাগটা পরীক্ষায় 3টি ভূমিরূপ তোমাদের দিতে বলে। তো এখানে তোমরা আরেকটি ভূমিরূপ পাবে, অবশ্যই শার্ক পাবে। তো সেই শার্কটা বাদ দিয়ে তোমরা ইউ আকৃতি দিতে পারো, বা 3টি ভূমিরূপ তোমরা এখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। তাহলে আমি তোমাদের মোটমাট খুব ভালো করে যেটা দেখতে বলছি সেটা হচ্ছে 1 আর 2 দাগেরটা। নেক্সট, যদি তোমাদের দেখা যায় প্রশ্নপত্র একটু ঘুরিয়ে আসার চান্স যদি থাকে তাহলে কিন্তু বায়ুর থেকে আসতে পারে এই প্রশ্নটি এবং মরুর থেকে আসতে পারে এই প্রশ্নটি। তো এই দুটো প্রশ্নের মধ্যেও আসার চান্স আছে, মানে অতি অল্প, কিন্তু আসতে পারে। প্রশ্ন যদি একটু ঘুরিয়ে আসতে পারে, কারণ তোমরা দেখেছো আমি বলেছি যে গত কয়েক বছর কিন্তু ইতিহাসের প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। তো ভূগোলের প্রশ্ন যদি একটা দুটো ঘুরিয়ে ফিরিয়ে আসে, স্ট্রাকচার অনুযায়ী নাও মিলতে পারে, যে আমরা যে স্ট্রাকচারের প্রশ্নপত্র করে থাকি সেই স্ট্রাকচার অনুযায়ী প্রশ্নপত্র নাও মিলতে পারে, ঠিক আছে? তো সেই জন্যই কিন্তু এই দুটো তোমাদের এক্সট্রা দিতে আমি বাধ্য হলাম।
দেখো এই সমগ্র প্রশ্ন কিন্তু আমি তোমাদের আজ থেকে প্রায় 7 মাস আগে সাজেশান করে দিয়েছিলাম। সেই সাজেশান অনুযায়ী কিন্তু আবার তোমাদের কেবলমাত্র প্রশ্নগুলো আমি রিপিট করছি মাত্র, কারণ আমি তোমাদের টেক্সট পেপারগুলো দেখার পর বুঝতে পারলাম যে টেক্সট পেপারেও এই প্রশ্নগুলোই কিন্তু সব থেকে বেশিবার এসেছে। একটাও কিন্তু প্রশ্ন এদিক ওদিক আমি বলছি না, সমগ্র টেক্সট পেপার দেখার পর আমি তোমাদের বলছি যে কটা প্রশ্ন দিচ্ছি এই কয়েকটা প্রশ্ন কিন্তু টেক্সট পেপারে সব থেকে বেশিবার এসেছে, সব থেকে বেশিবার। ঠিক আছে, তো সেই জন্য বিশ্বাস নিয়ে তোমরা করতে পারো। যেহেতু প্রথম সাজেশান আমি যখন 7 মাস আগে করেছিলাম তখন আমি এই কয়েকটা প্রশ্নই তোমাদের দিয়েছিলাম, আবার এবারেও আমি তোমাদের টেক্সট পেপার দেখার পরেও এই সাজেশানে এসে দাঁড়িয়েছি। তো খুবই একটা ভাইটাল সাজেশান, কিন্তু বাই চান্স যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে সেই জন্যই কিন্তু তোমাদের আমি একটু সাবধানও করে দিই। ঠিক আছে, তো বায়ুমণ্ডল থেকে আমি তোমাদের একটি প্রশ্ন দিচ্ছি। কেন? দেখো বায়ুমণ্ডল থেকে দুটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। আমি বলছি না যে বায়ুমণ্ডল থেকে একটি দিচ্ছি, একটি আসবে। বায়ুমণ্ডল থেকে দুটি প্রশ্ন আসবে, কিন্তু আমি বায়ুমণ্ডল থেকে তোমাদের কোনো সাজেশানই করছি না। বায়ুমণ্ডল তোমাদের স্কিপ করতে বলছি। যারা বায়ুমণ্ডল বছরের শুরু থেকে করেছো, বায়ুমণ্ডলের মতো সহজ চ্যাপ্টার কিন্তু আর নেই। কিন্তু সাজেশানের দিক থেকে আমরা দেখতে গেলে বুঝতে পারছি যে সাজেশানের দিক থেকে তোমাদের কিন্তু অনেকটাই প্রশ্নগুলো করতে হয়, খুব সোজা। কিন্তু একবার যদি বায়ুমণ্ডলের স্তরগুলো বুঝে নিতে পারো তাহলে কিন্তু প্রতিটি প্রশ্নই এখানে খুবই সোজা। কিন্তু যারা পড়োনি তাদের জন্য আমি কি বলবো, অনেকগুলো প্রশ্ন দেওয়াটা তো ঠিক হবে না। তো সাজেশানের জন্য কিন্তু আমি তোমাদের কেবলমাত্র এখান থেকে এই চ্যাপ্টারটাকে স্কিপ করছি। তো স্কিপ করার সঙ্গে সঙ্গে আমি তোমাদের একটা প্রশ্ন কিন্তু দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি, দেখো গ্রিনহাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং কি, এর কারণ ও প্রভাব সংক্ষেপে আলোচনা করো। কারণ এই প্রশ্নটি আমি আমার ছাত্রদের সব থেকে বেশিবার করিয়েছি আমার, এবং টেক্সট পেপারও এটা সব থেকে বেশিবার এসেছে, সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তাই আমি তোমাদের এটা দিলাম। নেক্সট লাস্ট বায়ুমণ্ডল অধ্যায়, অর্থাৎ আমাদের প্রাকৃতিক ভূগোলের 3টি অধ্যায় তো আমরা দেখব। 3টি অধ্যায়ের মধ্যে লাস্ট অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল। এখান থেকে তোমাদের একটি প্রশ্ন করতে বলছি, সেটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল সংক্ষেপে লেখো। এটা কিন্তু আমি আগেরবারও এই একটি প্রশ্নই তোমাদের দিয়েছিলাম। এই প্রশ্নটি তোমরা এমনভাবে তৈরি করবে যেন ভরা কোটাল মরা কোটালের সুফল কুফল, এইভাবে যদি আলাদাভাবে প্রশ্নটি আসে তাহলেও যেন তোমরা লিখতে পারো, সেইভাবে সুন্দরভাবে প্রশ্নের উত্তরটি তৈরি করবে। ঠিক আছে, তো আশা করছি যে কটা প্রশ্ন দিলাম এখান থেকে 100% তোমরা দুটো কমন পাবে। তাহলে আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে এটা কমপ্লিট হলো। এরপর আমরা দেখব আঞ্চলিক ভূগোল থেকে। যেমনটা বললাম যে আঞ্চলিক ভূগোলের 2টি অধ্যায়, কিন্তু আমরা একটি অধ্যায় সম্পূর্ণটা স্কিপ করছি, সেটা হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ। তো আমরা ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে প্রশ্নগুলো দেখে নেব। এই অধ্যায়টি আমরা খুব ভালো করে করব। আশা করছি এখান থেকে আমরা দুটো 100% কমন পাবো। প্রথম প্রশ্ন দেখো, গম, আখ, তুলো, চা ও কফি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। গত বছর তোমাদের কার্পাস পরীক্ষায় এসে গেছে, এবছরে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আছে গম। গমটা আসার চান্স খুব বেশি, গম। নেক্সট যেটা আছে আখ। গম এবং আখ দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবার তোমরা বলতে পারো তুলো, চা, কফি এতগুলো প্রশ্ন লাগছে, কিন্তু না, প্রশ্ন এতগুলো হলেও খুবই সোজা প্রশ্ন। কেন বলছি, এখানে তোমাদের লিখতে হয় কি, উষ্ণতা। প্রথমে আমরা একটা মানে সমগ্র চাষের একটা ভূমিকা লিখে নেব পশ্চিমবঙ্গের মধ্যে। তো সেই ভূমিকা লেখার পর আমরা লিখব যে গম, চা, কফি বা আখ, তুলো প্রভৃতি যে চাষগুলো করা হয়, যে সেই চাষের উষ্ণতাটা কেমন লাগে, সেই চাষগুলো করার জন্য উষ্ণতাটা কতটা পরিমাণ লাগে, মানে কোন চাষের জন্য কত পরিমাণ উষ্ণতা লাগে। ঠিক আছে, সেটা একটা পয়েন্ট হবে। নেক্সট পয়েন্ট হবে তোমাদের যেমন মৃত্তিকা, কার কেমন মৃত্তিকা লাগে, কে কেমন মাটিতে ফলে, কোন চাষের জন্য কেমন মাটি প্রয়োজন হয়। এইভাবে একই পয়েন্ট হবে, মানে তোমরা একটাই পয়েন্ট, একটা স্ট্রাকচার তোমরা 7-8টা পয়েন্ট মোট করে নেবে। অর্থনৈতিক দিক থেকেও যে পয়েন্টগুলো হয় সেইগুলো দেখবে, মানে পরিবেশগতভাবেও এবং ভৌগোলিক পরিবেশগতভাবেও যেগুলো লাগবে সেইগুলো, এবং তোমাদের অর্থনৈতিক দিক থেকে যেমন ধরো শ্রমিক কেমন লাগবে, তারপরে হচ্ছে তোমাদের যোগাযোগ ব্যবস্থা কেমন প্রয়োজন হবে, সেইগুলো একটা পয়েন্ট তোমরা করে নেবে। শ্রমিক, যোগাযোগ ব্যবস্থা মোটামুটিতে এই সমস্ত চাষ করতে গেলে এইগুলো মোটামুটি লাগে, এইগুলো একই পয়েন্ট হবে। বাকি তোমাদের শুধু উষ্ণতাটা কার কতটা পরিমাণ লাগবে, তারপরে হচ্ছে তোমাদের যেটা বললাম যে মাটিটা কেমন পরিমাণ লাগবে, ইত্যাদি দিকগুলো ভালো করে একটু দেখে নেবে। পরিমাণটা খালি আলাদা হবে, বাকি প্রশ্ন উত্তর সবই প্রায় একই ধরনের, একই ধাঁচের হবে। ঠিক আছে, যেমন চা চাষ করতে গেলে একটা ধাপ চাষের প্রয়োজন হয়, মানে মাটিটা কি হতে হয়, আমাদের পাহাড়ি এলাকাতেগুলোতে চা চাষ হয়, তোমরা এগুলো ভালো করেই জানো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের জলের পরিমাণটা কীরকম লাগে, বৃষ্টিপাতের পরিমাণ কেমন লাগে, সেইগুলো কিন্তু তোমাদের দিতে হবে। এখানে গম চাষে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ দেখা যায় কম লাগে, কিন্তু চা চাষের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি লাগে। তো সেই সব দিকগুলো একটু খালি ভালো করে বুঝে নিয়ে সমগ্র প্রশ্নের উত্তর তোমরা একদিনেই নয়, বসবে 1 ঘন্টার মধ্যেই তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে।
এরপর এই অধ্যায় থেকে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটা ভালো করে করবে, এর সঙ্গে আরেকটি করবে ইঞ্জিনিয়ারিং শিল্প। ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা এর সমস্যাগুলিও কিন্তু পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ কুফলগুলো একটু ভালো করে দেখবে। ইঞ্জিনিয়ারিং শিল্পের সমস্যা এবং কুফল অনেক কিছু আছে, সেইগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের এই অধ্যায় থেকে কি দিলাম, মোট 3টি প্রশ্ন দিলাম। ভালো করে বুঝবে, মোট 3টি প্রশ্নই কিন্তু দিলাম। যদি কেউ বলো যে অনেক প্রশ্ন দেওয়া হয়েছে, না, অনেক প্রশ্ন দেওয়া হয়নি, কারণ গম, আখ, তুলো এগুলো প্রায় একই ধরনের, ঠিক আছে? ভৌগোলিক পরিবেশগুলো প্রায় একই ধরনের, শুধু তোমাদের একটু মনে রাখতে হবে যে কোথাও উষ্ণতার পরিমাণ বেশি লাগবে, কোথাও উষ্ণতার পরিমাণ কম, কোথাও বৃষ্টিপাতের পরিমাণ বেশি লাগবে, কোথাও কম, কোথাও দোআঁশ মাটি লাগলে, কোথাও এঁটেল মাটি লাগে, এইভাবে শুধু মাটির পরিবর্তন হবে, বা শ্রমিক কোথাও বেশি লাগে, কোথাও কম, এইভাবেই কিন্তু প্রশ্নগুলো তোমরা সাজিয়ে নিতে পারবে একটু বুঝে নিলেই। খুব সোজা, যেহেতু এই চাষগুলো সম্পর্কে আমরা অবগত আছি, তো এইগুলো কিন্তু খুবই সহজ একটা বিষয়। আর এই অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন তোমাদের লাস্ট দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে একটু দেখে যাবে, সেটা হচ্ছে কি ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, ঠিক আছে? ভারতীয় কৃষির কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু হালকা করে পড়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি এর মধ্যে তোমরা 100% কমন পাবে, এটা আমার বিশ্বাস। তো সেই বিশ্বাসে কিন্তু প্রশ্নগুলো দিয়েছি, কিন্তু বাই চান্স যদি পরীক্ষায় যদি দেখা যায় একটু ঘুরিয়ে প্রশ্ন আসে, বা একটু একটা দুটো হয়তো আনকমন আসলো, তাতে আমার আর কিছু করার নেই। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই সেই সমস্ত প্রশ্নগুলো করেছো, তারা কিন্তু পুরো আশা করছি তারা একদমই ঠকবেন, তারা 100% পুরো গ্যারেন্টি পাবে। আর এটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশান, সেখান থেকে অনেক বাদ ছাদ দিয়ে কিন্তু এটা আমাদের বুঝে সুঝে সাজেশানগুলো করতে হয়েছে, অনেক বাদ ছাদ দিয়ে। তো সেই জন্যই বলছি প্রশ্ন সংখ্যাটা কিন্তু খুবই অল্প দিয়েছি তোমাদের, খুব ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো একদম গুলে জল করে যাবে পরীক্ষায়, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।